হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুরু করছি প্রণয়ের প্রিয় কাহন, লিখনীতে শালীন হাসান, পর্ব সংখ্যা ৮। পোহাকে ধাক্কা দিয়ে জাইমা দরজা লাগিয়ে রুমে চলে যাওয়ার পিছনে দিয়েই পোহা চিৎকার করে ওঠে। সে চিৎকার জাইমা রুম অবধি না গেলেও রাজিয়া আহমেদের কান অবধি পৌঁছেছে। তিনি ভয় পেয়ে রুম থেকে দৌড়ে চলে আসেন। করিডোরে ইশরাকের রুমের দরজার সামনে পোহাকে পড়ে থাকতে দেখে তিনি ভয় পেয়ে যান। এদিকে পোহা ভীষণ ব্যথা পেয়েছে। একে তো পড়েছে হাই হিলস, তার উপর সে জোরে ধাক্কা খেয়েছে, পা ভেঙে পড়ে গেছে সে। রাজিয়া আহমেদ এসে পোহার হাত ধরে টান দেয়। তাতে পোহা নড়চড়ে চটলে উঠলেও ভীষণ ব্যথা অনুভব করে। এক পর্যায়ে সে কান্না শুরু করে দেয়। রাজিয়া আহমেদ বাকিদের ডাকেন। ছুটে আসে ইরফান, আনায়া, সাজেদ খান। পোহাকে পড়ে থাকতে দেখেই ইরফান জিজ্ঞেস করে, এখানে এভাবে পড়েছ কিভাবে? পোহা কান্না থামিয়ে বলে, ইশরাক হাঁটতে পারছিল না, আমি ওকে হেল্প করে রুমে অবধি দিয়ে এসেছিলাম। তখন কোথা থেকে ওর বউ জাইমা এসে আমাকে চড় মারে, হাত টেনে ধরে বাহিরে এনে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছে। আমি কেন ওই রুমে গিয়েছি? আমি তো ইশরাককে হেল্প করেছিলাম। যদি হেল্প না করতাম ও নিচে পড়ে দুর্ঘটনা ঘটতো। জাইমা এসব করেছে? চিন্তিত সুরে বললেন সাজেদ খান। পোহা মাথা নাড়ায়, জবাব দেয়, ওর মাথায় নিশ্চয়ই সমস্যা আছে আঙ্কেল, না হলে সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে এরকম করা সম্ভব না। আপনি ভেবে বলুন, এই মেয়ের মাথায় সত্যিই সমস্যা আছে। সে একদিন থেকে খেয়াল করছি আমি, উল্টাপাল্টা কাজকর্ম তো আছেই, শুধু তোমার জন্য ওকে আমি ছেলের বউ হিসেবে মানতে বাধ্য হয়েছি। না হলে এরকম তার ছিঁড়া মেয়েকে আমি কখনোই আমার ভদ্র ছেলের বউ বানাতাম না। মেয়েটা অসুখ, ওকে আমি চড় না মেরেছি, বেয়াদব একটা। আমার বোনজি পা ভেঙে দিয়েছে মনে হচ্ছে। সাজেদ খান শাসিয়ে কথাগুলো বলে রাজিয়া আহমেদ। পোহাকে ধরে তার রুমে নিয়ে যাওয়া হয়। রাজিয়া আহমেদ তার পায়ে ওষুধ মালিশ করে দেয়। তাতেও পোহা পায়ের ব্যথা কমেনি। অনেক রাত হওয়ায় সবাই যে যার রুমে চলে যায়। রাজিয়া আহমেদ পোহার সাথেই থাকেন। রাতে বাকি অংশটা পোহার যন্ত্রণা ছটফট করতে করতে কাটিয়েছে, যার দরুন সাক্ষী হিসেবে ছিলেন রাজিয়া আহমেদ। ভোরের আলো ফুটতে না ফুটতেই পোহা চিৎকার, আরও ঘুমানো গেল না। সবাই তার ঘরে উপস্থিত হয়, এমনকি জাইমা নিজেও আসতে বাধ্য হয়েছে। জাইমা আসতে না আসতেই পোহা বলে, এখন কি আমার আরেক পা ভাঙার জন্য এসেছো? তখন রাজিয়া আহমেদ বলেন, তুমি নাকি ওকে ধাক্কা দিয়েছো? রাজিয়া আহমেদের কথায় জাইমা সহজ স্বীকার দিয়ে বলে, হ্যাঁ দিয়েছি। তখন সেখানে উপস্থিত হয় ইশরাক। চোখ ঘুম ঘুম ভাব। গতকাল রাতে ড্রেস, জুতা সবই তার গায়ে জড়ানো, কিছুই চেঞ্জ করা হয়নি। সেভাবেই পোহার রুমে উপস্থিত হয়েছে সে। পোহার অবস্থা, সাথে রাজিয়া আহমেদের কথা, জাইমা স্বীকারোক্তি সবই তার আর কর্ণকোহর হয়েছে। ইশরাক পোহার দিকে এক নজর তাকিয়ে বলে, ওর কি হয়েছে? তখন রাজিয়া আহমেদ রেগে বলেন, তোমার তার ছিঁড়া বউ আমার ভঞ্জিকে ধাক্কা দিয়ে রুম থেকে বের করেছে, যার ফলে ও নিচে পড়ে পা ভেঙেছে। এখন তার দায়ভার কে নিবে? ইশরাক ভীষণ বিরক্ত হয়, তবে সেটা আর মায়ের প্রতি না, জাইমার প্রতি। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে আসে। সাজেদ খানের মাঝে দিয়ে বলেন, জাইমা মা, তুমি ওকে ধাক্কা দিয়েছিলে কেন? ও আমার স্বামীর দিকে বাজে মতলব নিয়ে এগোচ্ছিল, সেজন্য। ইশরাক হা হয়ে যায়। উপস্থিত সবাই হতভম্ব। জাইমা সবার মুখের দিকে তাকিয়ে বলে, পোহা ইশরাকের বুকে মাথা রেখেছিল, সে সময় আমি রুমে উপস্থিত হয়েছি। মা, আপনি নিশ্চয়ই আপনার হাজবেন্ডের সাথে পরনারীর এরকম দৃশ্য সহ্য করবেন না। নিশ্চয়ই রাগের মাথায় একটা চড় বসিয়ে মেয়েটাকে রুম থেকে বের করতেন। আমিও ঠিক সেটাই করেছি। এখন হাই হিলস পরে নিজেই সামলাতে পারেনি, সেজন্য পড়ে গিয়ে পা ভেঙেছে। এতে আমার কি দোষ? এক্সকিউজ মি, তুমি আমায় ধাক্কা দিয়েছো, যার কারণে এরকম হয়েছে, আর শেষে কি না বলছো আমার কি দোষ? মাথায় তার ছিঁড়া নাকি? পোহা এরকম কথায় জাইমা গলায় আওয়াজ মৃদু উঁচু করে বলে, লজ্জা করে না আবার এসব বলছো? তুমি ইশরাকের দিকে বাজে নজরে তাকাও, ভুলে গেছো? ঠিক সেই সময় জাইমার গলা ঠাস করে চড় বসে যায়। ইশরাক রেগে জাইমার দিকে তাকিয়ে আছে। জাইমা কথা বন্ধ করে গালে হাত দিয়ে দাঁড়ানো।
রাজিয়া আহমেদ খুশি হয়ে যান। জাইমা আর দুটো কথা বেশি বললেই চরটা তিনিই মারতেন, কিন্তু না, ইশরাক মেরেছে। ইশরাক খ্যাপাটে দৃষ্টি তাকিয়ে আছে জাইমার দিকে। এই মুহূর্তে জাইমা চর মারা ছাড়া আর কোনো উপায় দেখছি না আমি। পোহার যদি পা সত্যি ভাঙে বা মচকায়, ব্যাপারটা সত্যিই খারাপ হবে। তার উপর ইশরাক যদি সবার সামনে জাইমাকে কিছু না বলে, সেটাও সবাই ভালোভাবে নিবে না। আগে পোহা সুস্থ হোক, তারপর পূর্ণ কারণ বের করা যাবে। অন্যদিকে পোহার পায়ের যন্ত্রণা ক্রমশ বাড়ছে, সেজন্য রাজিয়া আহমেদ এবং সাজেদ খান তাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হন। ইশরাক জাইমার হাত টেনে রুমে এনে ছুঁড়ে মারে। দরজা লক করে সোজা হয়ে দাঁড়ায়। জাইমা মাথা নিচু করে রেখেছে। ইশরাক তার দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, আপনি এরকম কেন? আমার বাবা মা সেখানে উপস্থিত ছিল, কথাবার্তা সাবধানে বলেননি কেন? আপনার কাছে তো আমার বাবা মায়ের সম্মানও তুচ্ছ, সেজন্য যার দরুন আপনাকে আমি চর মারতে বাধ্য হয়েছি। আর যার কাছে বাবা মা হসপিটালে ভর্তির গল্প শুনুন, দাদি মৃত বানান। লুজার সেন্স, আপনি হলেন লুজার। জীবিত কাউকে মৃত বানিয়ে দেওয়া নিশ্চয়ই কোনো ভালো মনের মানসিকতার পরিচয় না। আপনার পরিবার শিক্ষার বড্ড অভাব, বুঝেছেন? নিজে কি ভাবেন আপনি? কাজকর্ম তো দিলেন, আপনার ব্যক্তিগত বলতে কিছুই আছে? ভুলে যাবেন না, আমি ইশরাক, মৈশানী নই। আপনার মতো অসভ্য বেয়াদব মেয়ে আমি দুটো দেখিনি। জাইমা আজকে আর জবাব দেয়নি। ইশরাকের রাগী কণ্ঠে চিৎকার করে বলা কথাগুলো সে চুপচাপ শুনেছে। জাইমা ভীষণ খারাপ লাগছে, কান্না পাচ্ছে ভীষণ। আজ অবধি কেউ তার উপর এরকম চিৎকার করেনি, তাকে এভাবে অপমান করেনি। জাইমার মনে হলো তার করা কর্মকাণ্ডগুলো সত্যিই ভুল, আপাত দৃষ্টিতে খুবই জঘন্য। সে জঘন্য পরিমাণ খুবই বেশি। ইশরাক নিজে থামানোর চেষ্টা করছে। জাইমা চুপ দেখে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। মনে হলো জাইমা বিন্দু পরিমাণ জ্ঞান অবশিষ্ট আছে, সেজন্য চুপ। ইশরাক মনে হলো না সে ভুল কিছু বলেছে। জাইমা গায়ে যা যা করেছে তা খুবই জঘন্য। বর্তমানে সে বাড়ির নতুন বউ, সেখানে সে কারো পা ভেঙে দিয়েছে, খুবই বিশ্রী শোনাচ্ছে কথাটা। ইশরাক চেঞ্জিং রুমে চলে যায় এবং চেঞ্জ করে বের হয়। যেহেতু গতকাল জামা কাপড় কিছুই চেঞ্জ করা হয়নি, এই সেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খ্যাপাটে চেহারাটা তাকায় সে। গায়ের উপর থাকা কোটটা খুলে গলা থেকে টাইটা টেনে খুলে নেয়। এলোমেলো চুলগুলো হাতে নিয়ে ঠিক করে তাকায়। হুট করেই মনে পড়ে আজকে জাইমা নিয়ে তাদের বাড়িতে যাওয়ার কথা। বিয়ের নিয়ম অনুযায়ী আজকে তাদের যাওয়ার কথা ছিল, কিন্তু ইশরাকের মেজাজ বিগড়ে গেছে। সে কোথাও যাবে না। জাইমাকে যেতে চাইলে তাকে পাঠিয়ে দিবে। জাইমা মুখ ভার করে সোফায় বসে রয়, দু হাঁটু থুতনিতে ভর করে রাখে। চোখ বেয়ে পানি পড়তে টপ টপ করে, থামার নাম গন্ধ নেই। জাইমাও সে চোখে পানি যত্ন নিয়ে মুছেনি। ইশরাকের দেওয়া অপমানে সে নিজেই পেটে ক্ষুধা কথা ভুলে গেছে। দরজা মেলার আওয়াজ হাতে জাইমা মুখটা লুকিয়ে নেয়। নিঃশব্দে পানি গড়িয়ে পড়েছে। ইশরাক সেদিকে তাকায়নি ঠিক করে। সে ফ্রেশ হয়ে এসে জাইমা এভাবে বসে থাকতে দেখে কিছু বলেনি, চুপচাপ রুম থেকে বের হয়ে যায়। ইশরাক যেতেই জাইমা মুখ তুলে তাকায়। চেঞ্জিং রুমে গিয়ে জামা কাপড় পাল্টে নতুন একটা থ্রি পিস পরে নেয়। বলা যায় সে বাড়ি যাওয়ার জন্যই নিজেকে একবারে তৈরি করবে। জামা পাল্টে ফ্রেশ হয়ে নিজের হ্যান্ডব্যাগ গোছায়। এই বাড়িতে আর কোনো প্রয়োজনীয় জিনিস সবই আছে। ওই বাড়িতে তার প্রয়োজনীয় জিনিস সবই আছে। ইশরাকের কোনো কিছুই তার প্রয়োজন নেই। জাইমার গোছগাছের মাঝেই দাদির কল আসে। জাইমা ফোনে স্ক্রিনে তাকায়। দাদির কল দেখে আর বেশি কান্না পাচ্ছে। কথা বলতে পারবে না ঠিক করে, সেজন্য কলটা আর ওঠায়নি সে। ইশরাক ডোডোকে নিয়ে গার্ডেনে আসে। বেঞ্চের উপর বসে সুইমিং পুলের দিকে তাকায়। ডোডো শান্ত হয়ে বসে আছে তার কাছে। ইশরাক দুহাত বুক গুজে দীর্ঘশ্বাস নেয়। পরক্ষণে মনে করার চেষ্টা করে গতকাল রাতে কি হয়েছিল। সে জাইমা পোহার পা ভেঙে দিয়েছে। জাইমা সেরকম মেয়ে না যে ও সামান্য ব্যাপারে পা ভেঙে দিবে। নিশ্চয়ই পোহা তাকে উস্কেছে, না হলে কিছু হয়েছে। ইশরাক বুঝতে পারছে না গতকাল রাতে তার নিজেই কি এখন হয়েছে, সে কিছুই মনে করতে পারছে না।
তার ভাবনার সুতো ছিঁড়ে যায় যখন ফোনটা বেজে ওঠে। দাদি কল দেখে ইশরাক সূক্ষ্ম শ্বাস নিয়ে কল রিসিভ করে, কানে দিয়ে বলে, আসসালামু আলাইকুম। রাহেলা খান সালাম জবাব দিয়ে জিজ্ঞেস করেন, কি খবর মর্ম? জাইমা কেমন আছে? মর্ম সামনে তাকায়, আমতা আমতা করে বলে, আলহামদুলিল্লাহ সব ভালো। তোমার কি অবস্থা? বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। জাইমা যে আমার কল ধরছে না, হয়তো ফোন কাছে নেই। ওকে ফোনটা দাও। আমি তো বাসায় নেই। ওহ, রওনা দিচ্ছি এখন। রওনা দিচ্ছ কখন? আম, আমার কাজ আছে, আমি যাচ্ছি না। মৈশানি যেতে চাইলে যাক, আমি ফ্রি হলে গিয়ে নিয়ে আসবো তাকে। এটা কি বলো, নতুন জামাই আসতে হয়? ও একা আসবে কেন? তার চেয়ে তুমি যখন ফ্রি হবে তখন ওকে নিয়ে এসো। আচ্ছা দেখি। দেখি মানে আগামীকালকেই চলে আসো। ইশরাক কলে কথা বলার মাঝেই জাইমা দেখে মুখটা থতমত সাথে শুকনো লাগছে, পরিপাটি হয়ে এসেছে। দেখে মনে হচ্ছে চলে যাচ্ছে। ইশরাক বলে, আচ্ছা জানাবো, কথা বলে তাহলে। আচ্ছা। কল কেটে দেয়। জাইমা ইশরাকের দিকে না তাকিয়ে হাঁটছে। তার হাঁটার মাঝেই ব্যাঘাত ঘটায় ইশরাক। জাইমার সামনে দাঁড়িয়ে বলে, কোথায় যাওয়া হচ্ছে? জাইমা জবাব দেয় না। পাশ কাটিয়ে যেতে গেলেই ইশরাক হাত দিয়ে থামিয়ে দেয়। জাইমা পুনরায় পাশ কাটিয়ে গেলে ইশরাক তার হাতটা ধরে। জাইমার চোখের দিকে তাকায় ইশরাক। এই চোখ মুখ নিয়ে বাড়িতে গেলে নিশ্চয়ই কথা উঠবে। এই বাড়িতে জাইমা ঠিক করে খাওয়াও হয়নি। ইশরাক গলা খাকারে দিয়ে বলে, কোথায় যাচ্ছ? জাইমা খ্যাপাটে দৃষ্টি নিক্ষেপ করে, বিরক্ত নিয়ে বলে, জাহান্নামে। স্বামীর কথা না শুনলে এরকম তিরিং বিরিং নাচলে জাহান্নামেই যাবে। জাইমা হাত ছাড়িয়ে নিতে চায়, ইশরাক ছাড়ে না। জাইমা চেষ্টা চালাচ্ছে, তবুও পারছে না ইশরাকের শক্তির সাথে। এই মুহূর্তে তার চিৎকার করে কথা বলতে ইচ্ছে করছে। কী পরিমাণ রাগ হচ্ছে সেটা শুধুমাত্র জাইমা জানে। ইশরাক তাকিয়ে আছে জাইমার দিকে। জাইমা হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। ইশরাক বিরক্ত হয়ে বলে, মাম্মি এখনো আসেনি, আর আমি তোমাকে বাহিরে বেরোনোর অনুমতিও দেইনি। জাইমা তবুও মুচড়ামুচড়ি করতে থাকে, কথা বলার ইচ্ছে নেই তার। এক পর্যায়ে ইশরাক হাত ছেড়ে দিলে সে সামনে এগোয়। ইশরাক পুনরায় বাধা দিলে জাইমা রাগী কণ্ঠে বলে, আমি বাড়ি যাব, পরে নাস্তা করবে চলো। আপনার প্রয়োজন হলে আপনি গিয়ে করুন, মহিষা নিয়ে। জাইমা পাত্তা দেয় না। তার আবার একটা রোগ আছে, কেউ একটু বকাঝকা দিলে খাবার খাওয়া বন্ধ করে দেওয়া। 2 দিন 3 দিন ধরে সে রাগ পোষে খাবারের প্রতি, সেই সাথে সে মানুষটার প্রতিও। ইশরাক আশেপাশে তাকায়। ডোডো এখন ঘেউ ঘেউ করে ওঠে। জাইমা নজর পড়ে সেখানে। ইশরাক জাইমার দিকে তাকায়, অন্যদিকে তাকিয়ে আছে। ইশরাক পুনরায় গলা খাকারে দিয়ে বলে, ভেতরে চলো। যাব না আমি। আমি কি বলেছি শুনতে পাওনি? ধমকে ওঠে ইশরাক। এবার জাইমা কান্না করে দেয়। ইশরাক তাকিয়ে আছে তার দিকে। জাইমা আর সেদিকে তাকায়নি, সোজা ভেতরের দিকে হাঁটা ধরে। ইশরাক পেছন দিয়ে এসেছে। লিভিং রুমে বসে আছে ইশরাত, ইরা এবং ইরফান। আনায়া আর তাদের হেল্পিং হ্যান্ড নাস্তা বানাচ্ছে। জাইমাকে তারা যেতে দেখে বলে, যখন সে মেইন ডোর পেরোচ্ছিল তখন ইশরাত ইরাকে নিয়ে নিচে আসছিল। জাইমা দৌড়ে দৌড়ে উপরে সোজা রুমে চলে যায়। পিছন থেকে ইশরাক আসতেই ইরফান জিজ্ঞেস করে, জাইমা সাত সকালে রেডি হয়ে কোথায় যাচ্ছিল? বাড়ি। তখন ইশরাত বলে, আজকে তো ওই বাড়িতে যাওয়ার কথা, যাচ্ছি না। কথাটা বলে ইশরাক রুমের দিকে হাঁটা ধরে। জাইমা ব্যাগটা ছুঁড়ে মাঝে খাটের উপর, হাতের কাছে থাকা ভাঁজটা ফ্লোরে ছুঁড়ে মারে এরকম, আর ড্রেসিং টেবিলের সামনে ইশরাকের রিসেন্ট বের হওয়া পারফিউমের বোতল হাতে নেয়। বেশি দিন ইউজ করেনি কাচের বোতল। জাইমা সেই বোতল দেওয়ালে ছুঁড়ে মারে, মুহূর্তেই 2 ভাগ হয়ে যায় সে পারফিউম বোতল। জাইমা আর কিছু ভাঙার সাহস করতে পারেনি, সোজা ব্যালকনির গিয়ে দরজা লাগিয়ে দেয়। ভেতরে চেয়ারে বসে কান্না করতে থাকে। ইশরাক রুমে আসতেই দেখে ভাঙাচোর। জাইমা ব্যাগ এক জায়গায়, ফোন আরেক জায়গায়। সবচেয়ে বড় কথা, তার পছন্দের পারফিউমের বোতল আর নেই, পছন্দের ভাঁজটাও নেই।
ইশরাক রাগে না, সেসব ভাঙাচোরা জিনিস যেভাবে আছে সেভাবেই। সে জাইমার খোঁজ করে, রুমে কোথাও নেই, জাইমার অস্তিত্ব পায় না। ওয়াশরুম, চেঞ্জিং রুম দুটোই ডোর ওপেন, তবে ব্যালকনির ডোর অফ। ইশরাক আস্ত পায়ে এগিয়ে যায়, ব্যালকনির দরজার সামনে দাঁড়িয়ে বলে, মৈশানি ওপেন দ্য ডোর। ব্যালকনির ডোর অফ করে রেখেছে মৈশানি। জাইমা ফুঁফিয়ে ওঠে, ইশরাক তাকে ডাকাডাকি করছে, বাধ্য হয়ে দরজা খুলে দেয় সে। ইশরাক পাশ কাটিয়ে যেতে গেলেই তার হাতটা ধরে নেয় সে। জাইমা নিজের হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি করতে থাকে। ইশরাক হতাশ হয়ে বলে, এত রাগ। জাইমা তাও জবাব দেয় না, জোরাজুরি করে হাত ছাড়িয়ে নেয় সে। চোখ মুখ ফুলে গেছে। ইশরাক জাইমার চোখ মুখের দিকে একবার তাকায়। একে তো পোহা পা ভেঙে বসে আছে, এদিকে জাইমার রাগ। ইশরাক বুঝতে পারছে না ঠিক কী করবে। জাইমা খাটের উপর বসে রয়, ইশরাক সোফায় বসে কপালে স্লাইড করছে। পরক্ষণে ঘড়ির দিকে নজর দিকে চোখ কপালে উঠে যায়। 10:30 বেজে গেছে, এখনো অবধি নাস্তা করা হয়নি। ইশরাক এত দেরি করে নাস্তা করে না, সে 8টার ভেতরে নাস্তা শেষ করে। জাইমার রাগ তেড়ামি দুটোই অনেকক্ষণ দেখছে সে। এবার তো নাস্তা খেতে হবে। ইশরাক চুপচাপ নিচে আসে, আনায়াকে বলে তাদের নাস্তা রেডি করে দিতে। সে সেগুলো নিয়ে রুমে চলে আসে চুপচাপ। জাইমা সামনে নাস্তা বড় ট্রে রাখে। ইশরাক জাইমা তখনও চুপচাপ, কোনো রকম নড়াচড়ি সে করেনি, এখনও তার রাগ কমেনি। ইশরাক তার সামনে বসে জুসের গ্লাস এগিয়ে দিয়ে বলে, এটা খাও। জাইমা মুখ ফিরিয়ে নেয়। ইশরাক পুনরায় বলে, কথা বলছি, শুনতে পাওনি? কথাটা কণ্ঠস্বর একরাশ ভারী। জাইমা চোখ মেলে তাকায়। ইশরাক তার দিকে তাকিয়ে আছে। এসব মুখ খুলে, কিছু খাবো না আমি। কেন? ইচ্ছে নেই, বাড়ি যাব আমি। এসব বললে হবে না। তোমার বিয়ে হয়েছে ভুলে গেছো? এখানে তোমার সারা জীবন থাকতে হবে। জাইমা জবাব দেয়, আমাকে ডিভোর্স দিয়ে দিন, চলে যাব আমি। এবার ইশরাকের মাথায় রক্ত উঠে যায়। জোরে ধমক দিয়ে বলে, মাথায় তুলে আছাড় মারবো বলে দিলাম। সেই ধমকে জাইমা কেঁপে ওঠে। ইশরাক জাইমার কান্না আসছে ভেতর থেকে, ঠোঁট উল্টে আসছে। সে পাশ ফিরে কান্না করে দেয়। ইশরাক বিরক্ত হয়ে জাইমার কান্না দেখে। তার শীতল কণ্ঠে বলে, নাস্তা করে নাও, এরপর তোমার বাপের বাড়ি যাব। খিদে নেই, আরেকটা চড় খেতে চাও? জাইমা চুপ। ইশরাক জুসের গ্লাস রাখে। জাইমা হাত ধরতে জাইমার তাকায়, চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। ইশরাক জাইমার হাত ধরে বলে, দেখো, তুমি যেটা করেছো খুব খারাপ দেখায়। পোহা কী করেছে না করেছে সেটা আমার কাছে বলতে, আমি ওকে যা বলার বলতাম। প্রয়োজনে ওকে ওর বাসায় যাওয়ার জন্য বলে দিতাম। কিন্তু না, তুমি কি করলে? সোজা ওর পা ভেঙে দিলে। আমি ওকে ধাক্কা দিয়েছি, কিন্তু পা ভাঙবো এরকম আমি জানতাম নাকি? ধাক্কা দিয়েছো কেন? আমার ইচ্ছে হয়েছে। মানে? আপনাকে শুইয়ে দিয়ে ও আপনার বুকে মাথা রেখেছিল। কথাটা বলে থামে জাইমা। ইশরাক জাইমার দিকে তাকিয়ে আছে, সে আর কথা বলেনি। ইশরাকও চুপ। অনেকক্ষণ চুপ থাকার পর ইশরাক বলে, এখনও খাচ্ছ না কেন? আর কতক্ষণ বসে থাকবে? আমি বাড়ি যাব। শুনলাম তো, চোখে মুখের অবস্থা দেখেছ। এখন বাড়ি গেলে সবাই জিজ্ঞেস করবে তোমায়, তখন মূল কাহিনী চলে আসবে। সবাই যখন শুনবে তুমি এরকম একটা কাণ্ড ঘটিয়েছ, তখন কি বলবে? যা খুশি বলুক। কথাটা বলে জাইমা খাট থেকে উঠে দাঁড়ায়। এবার সত্যি সত্যি ইশরাকের মেজাজ চটে যায়। সে এবার ঠান্ডা মাথায় কড়া কণ্ঠে বলে, মৈশানি। জাইমা তাকায়। ইশরাক রেগে আছে, কিন্তু সে শপথ নিয়েছে কিছুই খাবে না, বাড়ি যেতে পারলেই তার শান্তি। কিন্তু ইশরাকও নাছোড়বান্দা। জাইমা ইশরাকের চোখ মুখের দিকে তাকিয়ে নিজের রাগ দমিয়ে নেয়। এগিয়ে এসে জুসের গ্লাসে হাত দিয়ে চুমুক দেয়। ইশরাক তখনও তাকিয়ে আছে জাইমার দিকে। জাইমা ভয়ে ভয়ে জুসটা শেষ করে জেলি মাখা একটা ব্রেড হাতে নেয়। ইশরাক তার হাত ধরে টেনে বসিয়ে দিয়ে বলে, চুপচাপ খাওয়া শেষ করো। জাইমা জবাব দেয় না, কোনো রকম খেয়ে সে উঠে যায়। ইশরাক ধীরে সুস্থে খাচ্ছে। জাইমার প্রচণ্ড রাগ হচ্ছে, পারছে না ইশরাকের চুলগুলো টেনে ছিঁড়ে ফেলে। ইশরাক ট্রে নিয়ে বাহিরে চলে যায়। জাইমা রুম জুড়ে পায়চারি করতে থাকে।
ইশরাক বাইরে বেশিক্ষণ থাকেনি, রুমে চলে আসলে জাইমা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, বাসায় যাব আমি। শুনছি। অনুমতি দিবেন নাকি চলে যাব? এখন না। জাইমা জবাব দেয় না। ব্যাগটা হাতে নিয়ে ইশরাকের পাশ কাটিয়ে যেতে নিলে ইশরাক জাইমার হাত ধরে নেয়। জাইমা হাত ঝাড়া দিয়ে মারবে, তখন ইশরাক তার হাত টেনে ধরে। জাইমা নিজের বুকের সাথে মিশে শক্তপোক্ত বাঁধনে আবদ্ধ করে নেয়। ইশরাকের এরম কাণ্ডে জাইমা হতভম্ব হয়ে যায়। প্রথম পুরুষটির স্পর্শ। আজ অবধি কোনো পুরুষের এতটা কাছাকাছি সে আসেনি। এই প্রথম হওয়া হার্টবিট মাত্রাতিক লাফঝাপ দিচ্ছে। জাইমার মুখের ভাষা হারিয়ে গিয়েছে। কিছুক্ষণ নড়ে চড়ে উঠলে ইশরাক শীতল কণ্ঠে আওড়ায়, ডোন্ট মুভ। ছাড়ুন আমায়, বড় জাতের অসভ্য। হোয়াট? কথাটা বলে ইশরাকের বাঁধনে কিছুটা আলগা করে। জাইমা সরে আস্তে আস্তে বলে, একদম আমাকে ছোবেন না। ইশরাক হতাশ কণ্ঠে বলে, পালানোর এত তাড়া? তো কি করব? দাঁড়িয়ে থেকে মার খাবো নাকি? মহিষানি। পড়াশোনা করা জাতের ছেলেরা বুঝি বউয়ের গায়ে হাত তোলে, তাও বিয়ের দ্বিতীয় দিনে? ইশরাকের চোখ মুখ শক্ত করে নেয়। জাইমা কিছু বলে না। তখন তাদের রুমে উপস্থিত হয় ইরা, হাতে একটা ডল। জাইমা প্রায় কেঁদে দিচ্ছিল। ইরাকে দেখে আর কাঁদেনি। ইশরাক ইরার কাছে আসে, হাঁটু গেড়ে বসে জিজ্ঞেস করে, নাস্তা করেছো মা? ইরা মাথা নাড়িয়ে বলে, সুন্দর বউ কাঁদছে কেন? আমি তার সাথে খেলা করব। ইরার কথায় ইশরাক জাইমার দিকে তাকায়। সে নাক টেনে অন্যদিকে মুখ ঘুরায়। জাইমা খাটের উপর বসে যায়। ঠোঁট ভেঙে কান্না আসছে তার। নিজেকে এত অসহায় লাগছে। ইশরাক তাকে যেতে দিচ্ছে না। পরিষ্কার করে বলছেও না কবে যাবে। এর ভিতরে খবর এলো পোহা নিয়ে আসা হয়েছে। ইশরাক ইরাকে নিয়ে বেরোয়। এসেছে পোহার আম্মু আব্বুও। ইশরাক এসে সামনে সোফায় বসে। ইশরাত আর ভাইয়ের মুখে পান তাকায়। তাদের চাওয়াচাওয়ির মাঝে পোহা নিয়ে উপস্থিত হয় রাজিয়া আহমেদ এবং সাজেদ খান। ইশরাক পোহার ব্যান্ডেজের দিকে এক নজর দেখে। পায়ে ব্যান্ডেজ করা। রাজিয়া জানায়, এক্সের ডক্টর বলেছেন পায়ের হাড্ডি ফেটে গেছে, মূলত বেসামালভাবে পড়েছে, সাথে হাই হিলসের কারণে। তখন রাজিয়া আহমেদ এটা বলেছে, তখন পোহা বলে, পড়িনি খালামণি, ফেলে দিয়েছে। হ্যাঁ, ওই মেয়েটা তোমাকে ফেলে দিচ্ছে মা। এখন রুমে চলো, বিশ্রাম করবে। 1 মিনিট। রাজিয়া আহমেদের কথা শেষ হতেই ইশরাক কথা বলে। তখন জাইমা নিজেকে উপস্থিত হয়। আনায়া সে ইশরাকের দিকে তাকিয়ে আছে। সবার দৃষ্টি ইশরাকের দিকে। রাজিয়া আহমেদ ছেলের প্রতি বিরক্ত। কি মেয়ে বিয়ে করে এনেছে, দুদিনে অঘটন ঘটিয়ে বসে আছে। রাজিয়া আহমেদ বলেন, বলো। ওই মেয়েটা বলে তুমি তাকে সম্বোধন করছো? শুনতে পাওনি? তোমার বউ জাইমা বলেছে খালামুনি। পোহার কথা ইশরাক রাগী কণ্ঠে বলে, তোমাকে কিছু জিজ্ঞেস করিনি আমি। বজ্রপাতের মতো সুচাল সেই কণ্ঠস্বর। সবাই চুপ। রাজিয়া আহমেদ বলেন, জাইমাকে বলছি, মহিষানি আমার বউ, তোমার ছেলের বউ সে। সেখানে তাকে ওই মেয়েটা বলে সম্বোধন করা বেমানান হয়ে গেল না? তুমি তো গুরুজন, তোমার থেকে ওরা কি এটাই শিখবে? ইশরাকের কথায় রাজিয়া আহমেদ বললেন, ও তো একটা তারছিরা, কি বলে আর কি সম্বোধন করব? জাইমা চুপচাপ মেঝেতে দৃষ্টি স্থান করছে। কান্না পাচ্ছে ভীষণ। এই কোথায় এসে পড়ল সে? শাশুড়ি ভালো পেয়েছে ভেবেছিল, কিন্তু এ তো সম্পূর্ণ বিপরীত। ইশরাক খানিক চিৎকার করে বলে, এ বাড়ির বউ, তাকে যদি সম্মান দিয়ে কথা বলবে, সম্মান দিলে সম্মান পাবে, না হলে নাই। মর্ম তুমি আমার উপরে চেঁচাচ্ছ? রাজিয়া আহমেদের কথায় ইশরাক জবাব দেয়, তুমি যা বলছো তা কি? তোমার বোনজি গতকাল রাতে কি কি করেছে সেসব হিসাবও নাও, এরপর আমার বউয়ের উপর দোষ দিও। উপস্থিত সবাই হতভম্ব। জাইমা নিজেও বুঝতে পারেনি ইশরাক এসব নিয়ে কথা তুলবে, তবে তার কানে এখনও আমার বউ কথাটা ভারী খাচ্ছে। এবার পোহা চুপ, আর আম্মুকে চোখ দিয়ে ইশারা করছে কিছু বলতে। এই মুহূর্তে এই টপিক ধামাচাপা দেওয়া দরকার। রাজিয়া আহমেদ বোন রাফিয়া আহমেদের কথার মাঝে পোহাকে নিয়ে আফসোস করা শুরু করে দিয়েছেন। মেয়ের দিকে তাকিয়ে বললেন, আমার মেয়েটাকে পঙ্গু বানিয়ে দিল। আমি যে নতুন মেহমান আসলাম, খালা শাশুড়ি মেয়েটা সালাম দিয়েছে। তখন জাইমা চোখ মুখ শক্ত করে বলে, আপনাকে খেয়াল করিনি। অতি সূক্ষ্মভাবে দেওয়া অপমানে রাফিয়া আহমেদ চোয়াল শক্ত হয়ে যায়। ইশরাত মিটমিট করে হাসছে। জাইমা চোখ মুখ কঠোর করে তাকায় ইশরাকের দিকে। তখন ইশরাক বলে, পোহা, আমার কথার উত্তর পাচ্ছি না। এবার পোহা বিপাকে পড়ে যায়।
ইরফান তখন বলে, ইশরাক যা জিজ্ঞেস করছে তার উত্তর দাও পোহা। তখন পোহা আমতা আমতা করে বলে, আমি তোমার রুমে তোমাকে দিয়ে আসতে গিয়েছিলাম, তুমি তো প্রায় ড্রাঙ্ক ছিলে, পরে যে কোনো দুর্ঘটনা ঘটতে, তোমাকে বেডে রেখে দাঁড়াতে না পারতে তোমার বউ চলে আসে, আর আমি কেন তোমার বুকে মাথা রাখতে যাব? তুমি ম্যারিড, সেটা সবাই জানে, আমিও জানি, তাহলে? আর তোমার বউ সেই প্রথম থেকেই আমাকে সহ্য করতে পারছে না, সেখানে তোমার ঘরে আমাকে দেখে রেগে ধাক্কা দিবে, স্বাভাবিক কিছু না, কিন্তু আসল কারণটা তো জানে নি সে। ইশরাক কি বলবে? এমনিতেই জাইমা আগে যে পরিমাণ মিথ্যা কথা বানিয়ে বললে পড়া ফাঁকি দিত, এখন কারণটা সে বিশ্বাস করবে। জাইমা বিরক্ত হচ্ছে, তবে এখনই কিছু বলছে না। যদি ইশরাক আরেকটা চড় দেয়, তারপর বড়রা আছে। ভাবতে গেলে পোহার পা ভাঙা সত্যি কঠুক, কিন্তু জাইমা তো এসব ইচ্ছে করে করেনি। কে কী ভাবলো না ভাবলো সেসব নিয়ে তার আগ্রহ আসছে না। কেউ খারাপ ভাবলেও সই, ভালো ভাবলেও সই। ভেতর থেকে নেমে নিস্তেজ হয়ে পড়ে সে। রাজিয়া আহমেদ সে ব্যবহার জাইমা কয়েকদিন টিকে পারবে কে জানে। ইশরাক রাজিয়া আহমেদকে বলে, মৈশানির সাথে তোমরা ভালো ব্যবহার প্রত্যাশা করছি। কথাটা বলে ইশরাক চলে যায়। তখন আনায়া সবার জন্য নাস্তা নিয়ে আসে। জাইমা দাঁড়িয়ে আছে এক পাশে। রাজিয়া আহমেদ জাইমাকে উপর নিচ দেখে বলে, আনায়া একা একা কাজ করছে, তোমার চোখ লাগছে না? তখন ইরফান বলে, আম্মু এভাবে বলছো কেন? ও মাত্র 2 দিন হলো এসেছে, এখানে নতুন, আস্তে ধীরে সব শিখবে। তোমার বিহেভিয়ার এত খারাপ হচ্ছে কেন? হবে না? ও কি কাণ্ড করেছে ভেবেছো? মানুষ শুনলে ছি করবে। ও ইচ্ছে করে করেনি। তোমার বোনজিও খুব একটা সুবিধের না, এক হাতে কখনো তালি বাজে না। ইরফানের কথায় আনায়া বলে, জাইমা তুমি ঘরে যাও, বেড়ানো শেষ হলে মাস 2 গেলে তুমি দায়িত্ব নিবে। আমার বেলায়ও এরকম হয়েছে। রাজিয়া আহমেদ খ্যাপাটে দৃষ্টিতে তাকিয়ে আছে। জাইমা মনে হলো তার মাথা ঘুরছে, অস্বস্তি লাগছে, জ্বর অনুভব হচ্ছে, সেজন্য না থেকে রুমে চলে আসে। ইশরাক ল্যাপটপ হাতে কী কাজ যেন করছে। জাইমা খাটের উপর গিয়ে বসে। কেমন যেন শীত অনুভব হচ্ছে তার। কান্নাকাটি করে চেহারা চোখের 12টা বাজিয়ে সে পায়ের কাছে থাকা কম্বল টেনে গায়ে জড়িয়ে শুয়ে পড়ে সে। মুহূর্তেই কাঁপিয়ে জ্বর আসে। ইশরাক ল্যাপটপ রেখে জাইমার দিকে তাকায়, উঠে জাইমার সামনে গিয়ে তাকায়, স্বাভাবিক কণ্ঠে বলে, কি হয়েছে? জাইমা চোখ তুলে তাকায়। ইশরাককে দেখে চোখ মুখে অবস্থা খুব একটা ভালো না, মুখটাও শুকনো লাগছে। জাইমা কিছু বলে না। রাজিয়া আহমেদ কি বলেছে না বলেছে সেসব ইশরাকের কানে তোলার ইচ্ছে হয়নি তার, তবে খারাপ লাগছে। তার বাবা বড্ড আদরের মেয়ে সে, এরকম রুড আচরণ কখনোই পায়নি সে। ভেবেছিল এই পরিবারে খুব ভালো হবে, অনেক মানুষ আছে, তার একাকিত্ব কাটবে, কিন্তু এখন মনে হচ্ছে একাকিত্ব ভালো। অন্তত কথার আঘাত কিংবা সম্পর্কের মারপ্যাচ, দায়িত্ব, এসবের যন্ত্রণা থেকে অন্তত ভালো থাকা যায়।